রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সব ষড়যন্ত্র ব্যর্থ করে ভবিষ্যতে একজোট হয়েই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে এসব মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারও চায়, একই সাথে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনও চায়। নির্বাচন সংস্কার ইস্যুতে অনেকে ভুল ব্যাখ্যা করছে মন্তব্য করে তিনি বলেন, এ দুটি বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এবি পার্টির প্রথম কাউন্সিলে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, আর সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ। যে আজকে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, এবং হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যেন সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি, সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয়। প্রায় ১০০টি পণ্যের ভ্যাট বাড়ানোর কারণে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের আস্থার চির ধরতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রিজভীর অভিযোগ, নতুন পাঠ্য বইয়ে আওয়ামী লীগকে হিরো আর বিএনপিকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। এনসিটিভিতে কর্মরত আওয়ামী লীগের দোসররাই পাঠ্য বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। ১০০টি আইটেমের উপর আপনার ভ্যাট বসেছে, অল্প নয়, ১ টাকা নয়, অধিকাংশই হচ্ছে আপনার ১৫ টাকা, ১৫% বৃদ্ধি করেছে, 15% বৃদ্ধি করা হয়েছে। চারটি কোনো ব্যাপার। ডক্টর ইউনূস সাহেবের সরকার, মানুষের যে আস্থা, সেই আস্থা তো এটা চির ধরবে। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাবার পর দেশের রাজনীতিতে -2 বাস্তবায়নের দিকে যাচ্ছে বলে গুঞ্জন ওঠে নানা মহলে। তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি কোনোভাবেই সম্ভব নয় বলছে বিএনপি। অবশ্য বিশ্লেষকদের কেউ কেউ রাজনীতিতে -2 আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে চান না। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার, দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটি যেন দেশের রাজনীতিতে ফিরতে না পারে তা নিশ্চিত করার দাবি তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে দণ্ড বাতিল হলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুঞ্জন ওঠে, বাংলাদেশের রাজনীতি কি বহুল আলোচিত ফর্মুলা 2 বাস্তবায়নের দিকে যাচ্ছে? যে চেষ্টা করা হয়েছিল 1/11-এর সময়, তা কি 24-এর রক্তঝরা আন্দোলনের পর কৌশলে কার্যকর হচ্ছে? বিএনপি বলছে গুঞ্জন এবং বাস্তবতা ভিন্ন। কোনো ফর্মুলা বাংলাদেশে বাস্তবায়ন আর সম্ভব নয় বলেই মনে করেন দলটির নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির অনেকেই। -2 কথা যারা বলে, এগুলো তাদের, অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 1/11 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। তবে আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে চান না রাজনৈতিক বিশ্লেষক মাইনুল হাসান খান। তিনি বলছেন, সরকার না চাইলেও পরাশক্তি মাইনাসের চেষ্টা চালাতেই পারে। প্রফেসর ইউনূসের -2, -3 এইসবের সাথে ওনার কোনো সম্পর্ক নাই। কিছুটা আমেরিকার সম্পর্ক আছে, কিছুটা চাইনিজ সম্পর্ক আছে, আর ভারতীয় সম্পর্কটা তো ভিতর থেকে সাংঘাতিক। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য স্পষ্ট, রাজনীতিতে কোনো -2 ফর্মুলা বাস্তবায়নের পরিকল্পনা এই সরকারের নেই বলেই জানিয়েছেন তিনি। বেশি রিফর্ম চাচ্ছি না। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেসব দলের নিবন্ধন থাকবে তারা সবাই নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, সময় এলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বলেন, একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়। প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী ইসি নির্বাচন আয়োজনের জন্য কাজ করছে বলে জানান তিনি, যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো আমরা। অপেক্ষা করুন। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে চায়। নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হলে দেশে বিনিয়োগের অস্থিরতা কেটে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ কনফারেন্সে একথা জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে কিছু প্রবাসী রাজনৈতিক কর্মকাণ্ড দেশের ইমেজ নষ্ট করছে। এছাড়া ভারতীয় মিডিয়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চলছে। প্রবাসীদের এ বিষয়ে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এর আগে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, কেন্দ্রীয় ব্যাংকে এখনও 4 মাসের জন্য পর্যাপ্ত রিজার্ভ রয়েছে, তাই আতঙ্কিত হবার কিছু নেই। টাকা পাচার বন্ধ, ব্যাংকিং খাতের সুশাসন ফিরে আসায় অর্থনীতি মোটামুটি স্থিতিশীল রয়েছে, তবে সতর্ক থাকতে হবে বলেন তিনি। গত 4 মাসে কি প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। আমার মনে হয় এখানে আপনাদের একটি ভূমিকা পালন করার আছে, সেটা হলো যে তাদের যে অধিকাংশ তথ্য যে মিথ্যা, এটা আমরা সবাই জানি। অধিকাংশ মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে। টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে, অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে। আমাদের নেট প্রবাহ যেটা সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকেই পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি, যে কারণে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। নির্বাচন নিয়ে আলোচনা করতে এবার রাজধানীর ইস্কাটন থেকে আমাদের সাথে যোগ দেবেন নির্বাচন বিশেষজ্ঞ আবু আলম মোহাম্মদ শহীদ খান। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাই, এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি বা এই বিষয়ে কোনো প্রক্রিয়াও শুরু হয়নি। সিসি আজকে যে বক্তব্য দিয়েছেন সেই অনুযায়ী আওয়ামী লীগ কি তাহলে নির্বাচনে অংশ নিতে পারবে? ধন্যবাদ আপনাকে। সিইসি তো নিজেই বলেছেন নির্বাচন যখন উনি ঘোষণা করবেন বা শিডিউল দিবেন, তখন যে সকল রাজনৈতিক দলের নিবন্ধন থাকবে তারাই নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবে। দেখেন না, অপেক্ষা করেন, উনি অপেক্ষা করতে বলছে, আমিও বলবো অপেক্ষা করেন। উনি যখন নির্বাচনের শিডিউলটা দিবেন বা সরকার যখন নির্বাচন শিডিউল দেবে, তখন যেসব রাজনৈতিক দল নিবন্ধিত থাকবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর মাঝে আগামী ধরেন 1 বছর কিংবা 1.5 বছর যে টাইম ফ্রেম একটা আছে, ডিসেম্বর 2025 অথবা জুন জুলাই 2026, এর মাঝখানে আপনি কি কি ঘটবে, কত কিছু ঘটতে পারে, কারো নিবন্ধন বাতিল হতে পারে, নতুন অনেক রাজনৈতিক দলও আসবে। সেই জন্য আপনার স্পেসিফিক্যালি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই প্রশ্নের উত্তরটা এখনই দেওয়া যাচ্ছে না। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে কি কি অপরাধে সাধারণত একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হতে পারে? আওয়ামী লীগের ক্ষেত্রে কি এসব অপরাধ প্রযোজ্য? সেটা তো আওয়ামী লীগ সরকারের সময়ই বোধহয় একটা আইন করা হয়েছে রাজনৈতিক দল নিষেধ করার জন্য, এবং রাজনৈতিক দলকে জামাতে ইসলামকে নিষেধ করা হয়েছিল। সেখানে তারা বলেছিল কি কি কারণে তাদেরকে নিষেধ করা ও নিষিদ্ধ করা হলো। তো সুতরাং কাউকে, কোনো দলকে, আমি বেসিক্যালি একেবারে ফান্ডামেন্টালি আমি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ এবং নির্মূল করার রাজনীতিতে বিশ্বাস করি না। নিষিদ্ধ করা কোনো সমাধান হতে পারে না। নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক দলকে বা রাজনৈতিক গোষ্ঠীকে বা রাজনৈতিক দলের সমর্থকদেরকে বিরত রাখা যায় না, বরঞ্চ পরিস্থিতি খারাপ হয়। সুতরাং আমাদেরকে কোনো রাজনৈতিক দলকে, সেটা যে কোনো রাজনৈতিক দল হোক, তাদের নিষিদ্ধ করার আগে অনেক ভালোভাবে গভীরভাবে চিন্তা ভাবনা করে কাজটা করতে হবে। তো যদি এই সরকার কাউকে নিষিদ্ধ করতে চান, তাহলে তারা পরিষ্কার করবেন যে কি কি কারণে তারা নিষিদ্ধ করলেন। এবং আবার বলি, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমস্যার সমাধান না, বরঞ্চ সমস্যাটাকে আরো পুঞ্জীভূত করবে, সমস্যাটাকে আরো বহুদূর ঠেলে দেবে। সুতরাং নিষিদ্ধের পথে না হাঁটার জন্য আমার সকলের প্রতি অনুরোধ থাকবে। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে সিইসি বলছেন একদিনে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয়। আপনার এই বিষয়ে মতামত কি? আসলে সিইসি কি কারণে বলেছেন এটা আমি জানি না, বাট আমি নির্বাচন স্থানীয় সরকার যে সংস্কার কমিটি আছে তারা সম্ভবত এরকম একটা প্রস্তাব করার চিন্তা ভাবনা করছেন। সেখানে তারা মনে করছেন যে 3 বারে নির্বাচন হলে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ, এটা 3 বারে হলে, বা তার সাথে যদি মিউনিসিপ্যালিটি থাকে, সিটি কর্পোরেশন থাকে, তাহলে নির্বাচনের খরচ বেড়ে যায়। এই খরচটা কিভাবে কমানো যায়? তো
তো সেটা একটা চিন্তার বিষয় এবং আলাপ আলোচনা করতে হবে। বাট আমি মনে করি ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ নির্বাচন একদিনে হলে কোনো অসুবিধা নাই। কারণ হলো ইউনিয়ন পরিষদের যারা আছেন তারা এখনো 3টা ভোট দেন। একটা তারা তাদের ওয়ার্ড মেম্বারকে দেন, একটা চেয়ারম্যানকে দেন, আরেকটা তারা নারী প্রতিনিধি যিনি হবেন, নারী ক্যান্ডিডেট তাকে দেন। সুতরাং আমরা ওনাদের যে আলাপ আলোচনা শুনলাম, যদি পার্লামেন্টারি ফর্ম অফ ইউনিয়ন পরিষদ চালু করা হয়, উপজেলা পরিষদ চালু করা হয়, তাহলে সেখানেও একজন নাগরিককে, একজন ভোটারকে 3টা ভোট দিতে হবে। প্রথমে উনি ইউনিয়ন পরিষদের জন্য একটা ভোট দিবেন, এখানে নারীরাও চক্র ভাবে নির্বাচিত হবেন। উনি উপজেলা পরিষদের ওয়ার্ড যেটা হবে, যদি ইউনিয়ন একটা ওয়ার্ড হয় সেখানে একটা ভোট দেবেন, তো 2টা ভোট উনি দিতে পারছেন এবং তারপরে তিনি আরেকটা ভোটও দিতে পারবেন। সুতরাং 3টা ভোট একদিনে দেওয়া সম্ভব। এবং নির্বাচন জাতীয়ভাবে, মানে একদিনে জাতীয় নির্বাচনের সাথে এটা করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচন এভাবে করা যেতে পারে, আমরা আলাপ আলোচনা করতে পারি, কিন্তু সম্ভব এটা, এবং এটাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা যদি প্রত্যেক ডিভিশনে আলাদাভাবে নির্বাচন করি এক এক দিন, তাহলে সেইটা নির্বাচন করা সম্ভব। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি অনুযায়ী 4 আগস্টের পর থেকে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগের তালিকা সংগ্রহ করেছে পুলিশ। এর মধ্যে 1769টি অভিযোগের মধ্যে 62টি মামলা নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে 35 জন অপরাধীকে গ্রেপ্তারও করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত ছিল না, বরং রাজনৈতিক উদ্দেশ্য ছিল। পুলিশের তদন্তে দেখা গেছে 1234টি ঘটনা রাজনৈতিক প্রকৃতির এবং 20টি ঘটনা সাম্প্রদায়িক। এছাড়া কমপক্ষে 161টি দাবি মিথ্যা বা অসত্য বলেও তথ্য পাওয়া গেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি ও এর বাইরের ঘটনা সব মিলিয়ে 4 আগস্ট থেকে 4 জানুয়ারি পর্যন্ত সাম্প্রদায়িক হামলার অভিযোগে মোট 115টি মামলা নথিভুক্ত হয়েছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশ না হলে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে রাজধানীর তুরাজ হাউজিংয়ে রিকশা চালকদের সাথে নাগরিক কমিটির মত বিনিময়ে এই হুঁশিয়ারি দেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শেখ হাসিনাও তাদের দোষরদের দ্রুত বিচার করতে হবে। কোনো রাজনৈতিক চাপের কাছে নত হওয়া যাবে না। কোনো রাজনৈতিক দল ছলচাতুরি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা সফল হতে দেয়া হবে না। শেখ হাসিনাকে যে কারণে দেশ ছাড়তে হয়েছে, সেই একই পরিস্থিতি দেখা দিলে ছাত্র জনতা আবারও রক্ত দিতে প্রস্তুত বলেও দাবি করেন নাগরিক কমিটির নেতা। যেসব দলের নেতাকর্মীরা রাস্তায় চাঁদাবাজি করছে তাদের অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। সরকার গড়িমসি করছে, সময় নিচ্ছে, ছাত্র জনতাকে ধৈর্য ধারণ করতে বলছে। আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি, কিন্তু ভবিষ্যতে আমাদের ধৈর্যের বাঁধ আপনারা ভাঙবেন না। কিন্তু আপনারা সেই ডেডলাইনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারেন নাই। আপনাদের প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে, মুন্সিগঞ্জে থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ। বিদেশ থেকেও ভিসার মেয়াদ বাড়াতে পারবেন প্রবাসীরা, জানালো সৌদি। হবে সদস্যদের বসবাসের অনুমতি নবায়ন। পূর্ববিরোধের জেরে চট্টগ্রাম ইপিজেডে 2টি পোশাক কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এর জেরে কারখানা ছুটিতে 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সকাল 10টার দিকে সংঘর্ষের সূত্রপাত, যা চলে কয়েক ঘন্টা ধরে। যৌথ বাহিনীর কর্মকর্তা ও শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে বুধবার জেএমএস কারখানা শ্রমিকরা কারখানার সামনের সড়কে বিক্ষোভ করছিল। এ সময় ম্যারিমকো কারখানা শ্রমিকদের সাথে তাদের সংঘর্ষ বাঁধে। এরই জেরে সকালে ম্যারিমকোর শ্রমিকরা জেএমএস কারখানায় হামলা চালায়। এ সময় দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল ছড়ে ভাঙচুর করা হয় 2টি প্রতিষ্ঠানের বিভিন্ন ফ্লোর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান সেনা, নৌ, বিজিবি ও পুলিশ সদস্যরা। বর্তমানে 2টি কারখানার সামনেই যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
পূর্ববিরোধের জেরে চট্টগ্রাম ইপিজেডে 2 পোশাক কারখানা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই মুহূর্তে পরিস্থিতি কি নিয়ন্ত্রণে এসেছে কিনা, আহত যারা হয়েছেন তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? পরিস্থিতি এখন আসলে থমথমে। এখানে একটি কারখানা যেটি আসলে মেরিমকো লিমিটেড বিদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এবং আরেকটি যে প্রতিষ্ঠানের সাথে সংঘাত সূত্রপাত জিএমএস লিমিটেড গার্মেন্টস লিমিটেড, সেটি একটি দেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। মূলত বুধবার এটি একটি ঘটনার সূত্রপাত। জিএমএস গার্মেন্টস লিমিটেডের কর্মীরা তাদের বেতন বৃদ্ধির জন্য তাদের নিজস্ব যে কারখানার সামনে অর্থাৎ যে সড়ক, সেই সড়কটি আসলে ইপিজেডের একটি সড়ক এবং সেই সড়ক ধরে অন্যান্য কারখানার শ্রমিকরাও যেতে হয় এবং তারা সেই গেটটি অবরোধ করে তারা যখন আন্দোলন করে এই মেরিমকো কারখানার শ্রমিকদেরকেও তারা আসলে সেখানে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য তারা আহ্বান জানায়, কিন্তু তারা আসলে কর্মস্থল ছেড়ে তারা সেই আন্দোলনে যোগ দিতে চায়নি। মূলত এর প্রেক্ষিতে তাদের সাথে সংঘাতের সূত্রপাত তৈরি হয় এবং সেই বুধবারের ঘটনাকে কেন্দ্র করে আজ সকালেও উত্তেজনা ছিল এবং সেই উত্তেজনার প্রেক্ষিতে 2টি কারখানার শ্রমিকরা আসলে সংঘাতে জড়ায় এবং এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় 100-র অধিক শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা আহত হয়েছেন এবং তারা ব্যবসার যে হাসপাতাল রয়েছে, তাছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আমরা বেশিরভাগ আহতদেরকে এখনও একটি কারখানা অর্থাৎ মেরিমকো কারখানা শ্রমিকরা তাদের কারখানার ভিতরে অবরুদ্ধ হয়ে আছেন। তারা নিরাপত্তাজনিত কারণে তারা সেইখান থেকে বেরোতে পারছেন না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর সদস্যরা তাদেরকে বলছেন প্রয়োজনীয় নিরাপত্তা দিয়ে তাদেরকে এখান থেকে যাতে তারা নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে, তাদের যাতে চিকিৎসার ব্যবস্থা সেটি তারা করবেন। তারা অপেক্ষায় আছেন কবে নাগাদ তারা এখান থেকে বেরোবে। তবে 2টি কারখানায় এখন পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ এবং আগামী 3 দিন 2টি কারখানায় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কি কারণে এই ঘটনার নেপথ্যে কারা জড়িত, কোনো ইন্ধন রয়েছে কিনা, দেশকে অস্থিতিশীল করার কোনো চক্রান্ত এখানে থাকতে পারে কিনা, কারণ এই ইপিজেড একটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা এবং এখানে বিদেশি বিনিয়োগ করছে শত শত কোটি এই ডলার। স্পর্শকাতর এলাকার কথা, এই সমস্যা কি এলাকার বাইরে ছড়িয়েছে কিনা বা বিমানবন্দর সড়কের দিকে এর কোনো প্রভাব পড়েছে কি? না, সেই সড়কে আসলে প্রভাব পড়েনি। তবে যেহেতু একটি বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং এই সড়ক ধরে আসলে বিনিয়োগকারীরা এই ইপিজেডে আসেন, ফলে সড়কগুলোতে আমরা দেখেছি যানবাহন চলাচল কমে গিয়েছে। তবে যাতে অন্যান্য এলাকায় বা কারখানায় বা মূল সড়কে এয়ারপোর্ট সড়কও যাতে এটি বিস্তার না করে, সেক্ষেত্রে যৌথ বাহিনী কাজ করছে। মূলত যৌথ বাহিনী এখানকার যারা আহত শ্রমিকরা এখনো রয়েছে মেরিমকো কারখানার কম্পাউন্ডের ভিতরে, তাদেরকে যাতে নিরাপদে তারা বের করতে পারে তারা সেই কাজটি করছে। তবে বিকাল নাগাদ একটি বৈঠক রয়েছে উভয় কারখানার মালিক পক্ষ শ্রমিক প্রতিনিধিদেরকে নিয়ে যৌথ বাহিনী একটি বৈঠক করবেন। সেই বৈঠকে আসলে করণীয় নির্ধারণ হবে কিভাবে শ্রমিকদের চিকিৎসার খরচ এবং অন্যান্য যারা দোষী এবং কারা এই ধরনের ঘটনায় যুক্ত সেটি আসলে তারা বের করবেন। তবে ব্যবসা কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন করেছে না সেই খবরটি আমাদেরকে এখনো তারা জানাতে পারেনি। তবে তারাও কাজ করছে, তারাও 2 পক্ষের সাথে কথা বলছেন এবং কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় এবং এই সার্বিকভাবে ইপিজেডের যে কর্মপরিবেশ সেটি যাতে সুনিশ্চিত থাকে, যাতে অন্য প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি না হতে পারে, অন্য কোনো পক্ষ যাতে এটিতে আসলে কোনো সংঘাত আর তৈরি করতে না পারে, বাড়াতে না পারে। ঘোষণা করা হয়েছে, তারপরও শ্রমিকরা কেন ওখান থেকে সরছেন না? তাদের এখন কি দাবি দেওয়া? তাদের এখন মূলত আসলে কোনো দাবি দেওয়া না, তারা আসলে নিরাপদে এখান থেকে প্রস্থান করতে চান এবং তাদের মধ্যে আমরা দেখেছি অনেকে আহত, বিশেষ করে নারী শ্রমিকরা। বিশেষ এখানে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে, ফলে তারা কারো মাথায় আঘাত, কারো পায়ে আঘাত রয়েছে, হাতে আঘাত রয়েছে। ফলে তাদের মধ্যে যে ধরনের যারা চিকিৎসা নিতে যাচ্ছে তারা বলছে তারা নিরাপদে হাসপাতাল যাবে এবং প্রাথমিক যে চিকিৎসা সেটি যাতে তারা নিশ্চিত হয় সেজন্য তারা নিরাপদে এখান থেকে বেরোচ্ছে। যেহেতু 2টি কারখানায় একেবারে মুখোমুখি অবস্থান এবং এই শ্রমিকরা যদি যেতে হয় তাদেরকে ওই কারখানার সামনের সড়ক দিয়ে যেতে হবে এবং সেখানকার কর্মকর্তারাও এখন সেখানে অবস্থান করছে। যে কোনো পরিস্থিতিতে হয়তো বা অবনতি হতে পারে, এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছে, তারাও এখানে আছেন। পরিস্থিতি হয়তো সামনের সময় তাদেরকে এখানে নিরাপদে বের করে নেওয়া হবে। তবে এখানে এখনো শত শত শ্রমিক আটকে আছে, অনেকেই আহত এবং তাদেরকে বেশিরভাগই ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন এবং তারাও আসলে বিপক্ষ যে আরেকটি কারখানায় তাদের শ্রমিকরাও তাদের ছোড়া ইট পাটকেলে আহত হয়েছে এবং আমরা দেখেছি 2টি কারখানার মধ্যে আসলে ব্যাপক ভাঙচুর চলেছে। বিভিন্ন গ্লাস ছিল, সেই গ্লাসগুলো এবং বিভিন্ন তাদের যন্ত্রপাতি সেগুলো আসলে ভাঙচুর হয়েছে এবং উভয় পক্ষের প্রতি দোষারোপ করছেন। তবে আসলে ঘটনা আসলে কারা ঘটিয়েছে, মূল ইন্ধনদাতা কারা, এখানে আসলে শ্রমিকদের ভিতরে ঢুকে অন্য কোনো পক্ষ আসলে সুযোগ নিতে চেষ্টা করেছে কিনা সেটি আসলে খতিয়ে দেখছে। পাশাপাশি যেহেতু এটি বিশেষায়িত একটি এলাকা, পুলিশের একটি বিশেষায়িত ইউনিট আছে, তারাও এটি খতিয়ে দেখছে আসলে কারা আসলে এই ঘটনার সাথে জড়িত।
কি অন্যান্য যে কারখানা রয়েছে চট্টগ্রাম ইপিজেড এর মধ্যে, সেখানে কি উৎপাদন ব্যাহত হচ্ছে না সেগুলো স্বাভাবিক কার্যক্রমই চালাচ্ছে? চট্টগ্রামে যা ইপিজেড ছাড়াও ইপিজেডের বাইরে অন্যান্য কারখানা আছে, তবে শ্রমিকদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া থাকে। একটি কারখানায় যখন অন্য শ্রমিক ভাইরা আক্রান্ত হয়, স্বাভাবিকভাবে সেটি আসলে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকে, অসন্তোষ তৈরি হওয়ার একটা শঙ্কা থাকে। তবে অন্যান্য শিল্প পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে তারা সতর্ক আছে এবং কারখানা শ্রমিকদেরকে শান্ত থাকতে বলেছেন, যাতে এটাকে পুঁজি করে অন্য ধরনের সংঘাতের দিকে না যায় সেটি তারা চেষ্টা করছেন বের করতে। এবং তারা আমরা অন্যান্য প্রতিষ্ঠান, অর্থাৎ এই কারখানার আশেপাশের যে প্রতিষ্ঠান, সেখানে শ্রমিক এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে, যেহেতু ওই সড়ককে ঘিরে আসলে সংঘর্ষ সংঘাত হয়েছে। এই সড়কটি অবরুদ্ধ হয়েছিল, পুরো সড়ক জুড়ে ইট পাটকেল ছড়িয়ে পড়ে আছে এবং তারা তাদেরকে বলছে যে এখানকার যারা শ্রমিক তাদের মধ্যে যাতে আতঙ্ক বিরাজ না করে। এবং যৌথ বাহিনীর সদস্যদের কাছে আমরা এই প্রশ্নটি করেছি, তারা বলছে যে এখানে যাতে কোনো ধরনের অসন্তোষ বিরাজ না করে, নতুন করে যাতে কোনো ধরনের সংঘাত ছড়িয়ে না পড়তে পারে, তারা সেই বিষয়টি নিশ্চিত করছেন। এবং তারা আমরা দেখেছি বিপুল পরিমাণ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি সহ পুলিশের সদস্যরা এখানে নিয়োজিত আছেন এবং তারা উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছেন, যাতে পরিস্থিতি কোনো ধরনের আরো ধরনের ছড়িয়ে যেতে না পড়তে পারে। হয়েছেন তাদেরকে হাসপাতালে নেয়ার ক্ষেত্রে কি কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে? আমরা এই ঘটনাটি এসে শুনেছি একটি অভিযোগ যে মেরিমকো লিমিটেডের যে আহত শ্রমিকরা ছিল, তাদেরকে যখন ব্যবসার অভ্যন্তরীণ যে হাসপাতালটি রয়েছে সেখানে যখন নিয়ে যাওয়া হয়, সেখানে তখন বিবাদমান পক্ষ আরেকটি, যেটি জিএমএস গার্মেন্টস লিমিটেডের কর্মকর্তা শ্রমিকরা সেই হাসপাতালে গিয়েও হামলা করেছে বলে এমন একটি অভিযোগ তারা এখানকার শ্রমিকরা করেছে। তবে তারা এটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারফতে আমরা সেটি নিশ্চিত হয়েছি যে আসলে এই ঘটনাটি ঘটেছে এবং এটিকে আসলে তারা বলছেন যে এই ধরনের হাসপাতালে গিয়ে হামলা এটি আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে তারা কোনোভাবে এটিকে সমর্থন দিচ্ছে না এবং মালিক পক্ষ থেকে শ্রমিকরা থেকে শ্রমিক নেতারা এবং যৌথ বাহিনীর সদস্যরা তারাও বলছেন পরবর্তীতে যাতে কোনো শ্রমিকদেরকে হাসপাতালে গিয়ে বা হাসপাতালে নেওয়ার পথে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা না হয় সেটি যাতে নিশ্চিত হয়, সেটির জন্য তারা কাজ করছেন। এবং তারা শ্রমিকদের যারা আটকে আছে এই কারখানায়, অর্থাৎ মেরিমকো লিমিটেডে যারা আটকে আছে, এদেরকে নিরাপদে তারা চিকিৎসার ব্যবস্থা এবং বাসায় পৌঁছে দেওয়ার বিষয়টি তারা তদারকি করবেন এবং তারা সেটি সুনিশ্চিত করে এখান থেকে হয়তোবা তারা যাবেন। এবং পরিস্থিতি এখন পর্যন্ত যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে, তারা পুরোপুরি এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েছে এবং সব পক্ষকে শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছেন। পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হোক, এটাই সকলের প্রত্যাশা। চট্টগ্রাম ইপিজেডের সংঘর্ষের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীকে বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। শুক্রবার রাত 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে স্পিডবোটে থাকা গজারিয়ার ওয়াগাছিয়ার বাসিন্দা অদূত ব্যাপারী ও নাইম রয়েছেন। পুলিশের ধারণা অন্ধকারের মধ্যে নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সাথে দ্রুত গতির স্পিডবোটের সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। পরে সকালে আরও একজনের মৃত্যু হয়। স্পিডবোটে 10 থেকে 12 জন যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ। মুন্সিগঞ্জে একটি মারামারির মামলায় যুবদল নেতাকে গ্রেপ্তারের পর শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপির নেতাকর্মী সহ এলাকাবাসী। এর প্রতিবাদে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পুলিশ জানায় মারামারির মামলার এজাহারভুক্ত আসামি তরিকুলকে শুক্রবার গ্রেপ্তার করে শ্রীনগর থানায় নেওয়া হয়। খবর পেয়ে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী থানায় গিয়ে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানায়। পুলিশ এতে অসম্মতি জানালে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে আসামি তরিকুলকে পুলিশের কাছ থেকে তারা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মুন্সিগঞ্জে শ্রীনগর থানা থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আরমান। আরমান, অবরোধ এখনো রয়েছে কিনা, বিক্ষুব্ধদের সাথে কোনো পক্ষ থেকে আলোচনার উদ্যোগ দেখেছেন কি? আপনি যেমনটা বলছিলেন যে গতকাল যে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে যে বিএনপি
যুব দলের যে আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম, তাকে একটি মামলায় গ্রেপ্তার করেছিল শ্রীনগর থানা পুলিশ, এবং গ্রেপ্তার করার পর শ্রীনগর থানা থেকে থানায় যখন তাকে রাখা হয়, তারপরে রাত 10:30টার দিকে কিন্তু যখন বিএনপি ও তার অন্য সংগঠনের নেতৃত্বরা জানতে পেরে থানার ভিতরে তারা তাকে ওখান থেকে আনার চেষ্টা করে, কিন্তু একটা পর্যায়ে তাকে থানা থেকে কেউ তারা ছিনিয়ে নেয়, এবং এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শিক্ষার্থী রয়েছে তারা শোনার পরে খুবই ফেটে পড়ে, এবং তারা কিন্তু আজকে কর্মসূচি দিয়েছিল যে আজকে সকাল 11টায় তারা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে, যেটা মুন্সিগঞ্জের ধলেশ্বরী যে টোল প্লাজা, সেখান থেকে তারা আন্দোলন করবে, এবং এখানে সমস্ত গাড়ি, যে গাড়িগুলো উত্তরবঙ্গ থেকে যে সমস্ত গাড়িগুলো ঢাকার মুখে ঢোকে এবং ঢাকা থেকে যেগুলো যায় সেই পয়েন্টে কিন্তু তারা আটকে দেয়, এবং সকাল 11:30 থেকে বেলা প্রায় 2টা পর্যন্ত তারা এই আন্দোলন করে, এবং 1 ঘন্টা কিন্তু তারা টানা 11:30 থেকে 12:30 পর্যন্ত তারা কোনো গাড়ি পৌঁছতে দেয়নি, এবং তারপরে এখানে পুলিশ প্রশাসন, তারপর সেনাবাহিনী, র্যাব, তারা সবাই এসে কিন্তু তাদেরকে অনুরোধ করে যে তারা এই ধরনের কর্মকাণ্ড থেকে যাতে বিরত থাকে, এবং আসামি যাদের থেকে আটক তাদেরকে যাতে করতে পারে সেজন্য তাদের আশ্বস্ত করে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা কিন্তু কিছুক্ষণ আগে তারা আমাদেরকে জানিয়েছে, এবং তারা বলেছে 5টি বিষয় তারা তুলে ধরেছে। তা হচ্ছে শ্রীনগর থানায় যে আক্রমণ হয়েছে, তারা যেই দলের হোক না কেন, কোনো ক্ষমতার দিক না তাকিয়ে, কোনো দলের দিক না তাকিয়ে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়, এবং তার নিরাপত্তা যাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থী তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়, এরকম 5টি দাবি তারা তুলেছে। এবং সর্বশেষ তারা বলেছে তাদের এক শিক্ষার্থীকে কিন্তু 11:30টার পর যারা যখন আসলে তখন তারা উপর হামলা করেছে। আপনি এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকুন, আবার আমরা আপনার সাথে যুক্ত হব। চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার রাত 2টার দিকে শিবগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। আহত শহীদুল ইসলাম শিবগঞ্জের বাগিচাপাড়ার বাসিন্দা। বিজিবি জানিয়েছে শুক্রবার রাতে শহীদুল সহ কয়েকজন আজমতপুর সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। তারা সীমান্তে চোরা কারবারের সাথে জড়িত। এ সময় বিএসএফ গুলি ছুড়লে শহীদুল আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই রোগীটি শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এসে পৌঁছে। তো আমরা প্রাথমিকভাবে তাকে তখন পরীক্ষা নিরীক্ষা করে সার্জারি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি দিই। আমরা জেনেছি যে তার বুকের ডান পাশে উপরের দিকে একটি গুলি আছে, এবং বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। উত্তরের কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে জেলাটিতে গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার পঞ্চগড়ে তাপমাত্রা ছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। এদিকে যশোরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। মেহেরপুরে টানা 2 দিনের শৈত্যপ্রবাহ কাটিয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। জেলাটিতে 10.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে ঘন কুয়াশা। কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন শ্রমজীবীরা। এছাড়া বিভিন্ন জেলায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।